প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। দর্শক, আগামী 2 জুন 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এরই মধ্যে এবারের বাজেট কেমন হচ্ছে সে বিষয়ে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন তিনি। তো সেই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর কে.এস. মুর্শিদ। স্বাগত আপনাকে। স্যার, প্রথমে আপনার কাছে যেই বিষয়টি নিয়ে আসতে চাই যে আমাদের আগামী অর্থ বছরের যেই বাজেটের যে আকার হচ্ছে, অর্থমন্ত্রী এর মধ্যে বলেছেন যে 3,40,000 কোটি টাকা হতে পারে। তো সামষ্টিক অর্থনীতির বিবেচনায় বাজেটের এই আকার কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? না, আকার অযৌক্তিক নয়, কারণ আমাদের তো অনেক পাওনা, আমাদের লক্ষ্যমাত্রা অনেক বড় বড় আছে, আমাদের গোলস অবজেক্টিভস আমরা অনেক উঁচু মাত্রায় নির্ধারণ করেছি। কাজেই আকার নিয়ে সমস্যা নাই, এবং আমরা যত বেশি বাড়াতে পারবো ততই আমাদের জন্য ভালো, কারণ আমাদের চাহিদা আসলে অসীম। হ্যাঁ, প্রত্যেকটা খাতে প্রচুর চাহিদা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার বলি, শিক্ষা খাত বলি, স্বাস্থ্য খাত বলি, কৃষি বলি, সব দিকেই কিন্তু বিশাল চাহিদা। তো কাজেই এটা আমার যদি অ্যাড্রেস করতে হয় এই চাহিদাগুলো, তাহলে তো আমার বড় আকারের বাজেট প্রয়োজন। কাজেই প্রয়োজন যে আছে সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো স্যার, আগামী বাজেটে প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে? সবসময় আসলে অনেকদিন থেকেই তো চলে আসছে যে সমস্যাটা, যে আমরা আদায় কম করছি। আমাদের রেভিনিউ যে ঘাটতিটা, সেটা পূরণ সবসময় করতে পারছি না, এবং যে গতিতে আসলে এটা পূরণ করা প্রয়োজন সেটা আমরা মিট আপ করতে পারছি না। তো এটা একটা আমার মনে হয় কন্টিনিউস টু বি এ বিগ চ্যালেঞ্জ। তার মানে কাভারেজ একদিকে যেমন আমাদের বাড়াতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। ইমপ্লিমেন্টেশনে গিয়ে আর একটা চ্যালেঞ্জে আমরা পড়ি। আর আর আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি আসলে মনে করি যে আকারের তুলনায় যাই হোক না কেন, কিন্তু এই যে গুণগত মানটা নিয়ে আমরা ঠিক যথেষ্ট ফোকাস করি না। আমরা আকার নিয়ে এবং অ্যালোকেশন নিয়ে যত না কথা বলি, ইমপ্লিমেন্টেশনে গিয়ে গুণগত মানটা কি হলো, কিভাবে নির্ধারিত হলো, আদৌ হলো কি না, সেদিকে একটু কম খেয়াল করছি। তো আমার মনে হয় ওইটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যার, বেসরকারি বিনিয়োগকে কেন চাঙ্গা করা যাচ্ছে না? এবারের বাজেটে কি ধরনের পদক্ষেপ থাকা উচিত বলে মনে করেন? দেখুন, সরকারি খাতে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অবকাঠামো। আমার একদিকে সরকারের দায়িত্ব কি, আসলে বেসিক যে গভর্নেন্স সেটা নিশ্চিত করা, অবকাঠামোগুলো ভালো করে চলছে কিনা সেটা দেখা, ঘাটতি থাকলে সেটা পূরণ করা। আর তারপরে আছে আমার জ্বালানি, ইউটিলিটিস, এগুলোর দিকে খেয়াল করা। আর এদিকে আছে শিক্ষা, স্বাস্থ্য। এগুলো হচ্ছে মৌলিক বিষয় যেখানে আমরা পাবলিক সেক্টরের হস্তক্ষেপ এবং বিনিয়োগ কামনা করি, তাই না? তো এগুলোর উপরেই বেশি জোর দিতে হবে, কারণ এগুলো হচ্ছে সম্পূরক। কারণ আসল বিনিয়োগ যেটা হবে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে, এবং কিন্তু তাদের জন্য যে জিনিসগুলো সম্পূরক হিসেবে কাজ করবে সেগুলো হচ্ছে যে খাতগুলোর কথা বললাম। তো কাজে সেভাবেই আসলে স্ট্র্যাটেজিটা, কৌশলটা চিন্তা করে নিতে হবে। আর বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা সবাই চিন্তিত, কারণ এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা উত্তম সময় এখন বিনিয়োগ করার। আমার ইনফ্লেশন এখন কম, ইন্টারেস্ট রেট কম, ব্যাংকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে, এক্সেস লিকুইডিটি আছে। তারপর আমদানি খরচ কম, ইচ্ছা করলে আমি অনায়াসেই এখন আগের তুলনায় আরও অনেক সাশ্রয়ে আমি জিনিস আমদানি করতে পারছি, ইনপুটস আমদানি করতে পারছি, মেশিনারি, ক্যাপিটাল গুডস এগুলো আমি আমদানি করতে পারছি। কাজেই এখন তেলের দামও কমেছে। তো কাজে এখন তো আমি মনে করি সবচেয়ে উত্তম সময় বিনিয়োগ করার। আর রাজনৈতিকভাবেও আমি মনে করি এখন অনেক বেশি আমরা স্থিতিশীল। তো আমার মনে হয় এটার ইম্প্যাক্ট এখনও হয়তো আমরা ঠিক সেই অর্থে দেখছি না, যদিও কিছু কিছু বোধহয় দেখা শুরু হয়েছে, আমদানি কিছু বাড়া শুরু করেছে। তার মানে আগামীতে গিয়ে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমার মনে হয় আমরা একটা উল্লেখযোগ্য একটা এখানে পরিবর্তন দেখব। তো এই বিদায়ী অর্থ বছরে যেটি আমরা দেখছি যে বেসরকারি খাতের বিনিয়োগ 21 দশমিকের কিছু বেশি আর কি। তো সেটি গত অর্থ বছরের তুলনায় 0.3% কম।
তো আগামী অর্থ বছরের বাজেটে এক ধরনের উচ্চ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। এবারও 7% হয়েছে, সেটিও যথেষ্ট প্রশংসনীয়। তো এই বেসরকারি খাতের এই বিনিয়োগের হার নিয়ে, জিডিপির এই বিনিয়োগের হার নিয়ে আসলে কি আমরা উচ্চ প্রবৃদ্ধির আশা করতে পারি? বিনিয়োগ বাড়াতে হবে, তা না হলে কি করে প্রবৃদ্ধি বাড়বে, তাই না? এবং শুধু সরকারি বিনিয়োগ দিয়ে প্রবৃদ্ধি সেই মাত্রায় বাড়ানো যাবে না। তো কাজেই প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতেই হবে, এবং তারা কেন এগিয়ে আসছেন না সেটা আরেকটু পরিষ্কার করা প্রয়োজন। আমরা মনে করি যে এখানে এখন যে পরিবেশ আছে সেটা বিনিয়োগ বান্ধব, রাজনৈতিকভাবেও স্থিতিশীল আমরা, কাজেই এখন বিনিয়োগ হওয়া প্রয়োজন, উচিত। কাজেই হচ্ছে না, আমি যেটা বললাম, আমি মনে করি এটা হবে। এটা একটা ল্যাগ থাকে, সবসময় একটা ল্যাগ থাকে। আর অনেক সময় আমরা একটু কনজারভেটিভ হই, যারা বিশেষ করে যারা বিনিয়োগ করেন তারা হয়তো একটু ওয়েট অ্যান্ড সি, এই যে একটা স্টেজ যেটা থাকে সেটা হয়তো এখনো অতিক্রম করেন নাই। তো কাজে আমি মনে করি যে দিস উইল চেঞ্জ। তো স্যার, এই 7% প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতের বিনিয়োগ আসলে জিডিপির কত শতাংশে নিয়ে যাওয়া উচিত? না, আমরা তো মনে করি যে ধরেন এখন বিনিয়োগ অন্তত আরও 3-4% বাড়া উচিত। আচ্ছা, কাজেই এটা হবে, উই আর অলমোস্ট দেয়ার। একটা পুশ লাগবে এখানে। আচ্ছা, সেটা আমাদের নিজস্ব ব্যক্তি খাত থেকে আসতে পারে, অথবা বিদেশি বিনিয়োগেও সেটা হতে পারে, বা পিপিপির মাধ্যমে সেটা হতে পারে। আমরা যেসব প্ল্যানস করছি যে 100টা স্পেশাল ইকোনমিক জোন করব, কেইপিজেড খুলে দেব, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি, তাই না? তো কাজেই আমি মনে করি যে থিংস উইল পিক আপ ভেরি সুন। জিডিপির প্রবৃদ্ধির হিসেবে এবারের বাজেট খুব একটা বড় না হলেও বড় ধরনের রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন। তো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনবো, তবে তার আগে আমরা একটা সাক্ষাৎকার শুনে আসতে চাই ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের। যত মানুষের আয়কর দেওয়ার কথা তার 10 ভাগের 1 ভাগও আয়কর আওতায় পড়েনি। কাজেই এই যে আমাদের এখন লক্ষ্যমাত্রা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়াতে হচ্ছে। এবছর যেমন হয়তো বড় জোর 15% বৃদ্ধি পাবে, সেইটার বিপরীতে আগামী বছরের জন্য খুব সম্ভব 35% রাজস্ব আয় বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা কিছুটা হলো যে পরোক্ষ কর, যেটা প্রধানত হলো আমদানি কর ছাড়ালো ভ্যাট। এখন ভ্যাট তো হলো আসলে মানুষের ভোগ্য পণ্যের উপর একটা কর, এবং এটা সবাই উপরই পড়ে। কাজেই এটা খুব যে ন্যায্য কর তা না, কারণ গরিব মানুষের উপরও এই ভ্যাট দিতে হয় পরোক্ষভাবে। হলো এর মধ্যে বিলাসদ্রব্য আছে, এর মধ্যে অতি প্রয়োজনীয় গরিব মানুষের অনেক পণ্য আছে। কাজেই তার মধ্যে কিছুটা ফারাক থাকা উচিত পণ্যের মান বিচার করে। সব জায়গাতেই যদি এই 15% ভ্যাট নেওয়া হয়, মধ্যবর্তী পণ্যের উপর বা আমদানি পণ্যের উপর যেই ভ্যাটটা দেওয়া হয়েছিল সেটা রেয়াত দিয়ে হিসাব করেই কিন্তু ওই 15% ভ্যাট দেওয়া হবে। তার মানে সেই পর্যায়ে যেটুকু মুদ্রা সংযোজন তার উপর। কিন্তু প্রশ্ন হলো যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু ভ্যাটের আওতায় চলে আসবে, তাদের কি ওই আগের পর্যায়ের যে মধ্যবর্তী পণ্য, যে পণ্যগুলো ওরা কিনে উৎপাদন করেছে সেগুলোর উপর কত ভ্যাট দিয়েছে তার হিসাব নিকাশ কাগজপত্র কি আছে নাকি? যদি না থাকে তাহলে তো একটা বড় বৈষম্যের সৃষ্টি করবে। ডক্টর মুর্শিদ, আপনি শুনলেন যে ভ্যাট নিয়ে একটু জটিলতা আছে। সম্প্রতি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারাও আন্দোলন করছে, সরকারকে বলছে। তো আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে এখন আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কোনটার উপরে বেশি জোর দেওয়া উচিত, আগে এই বিষয়টি নিয়ে একটু আমাদের বলবেন। দেখুন, এই যে কথাটা যে আমরা কর দেই না, যাদের দেওয়ার কথা তারা কর দিচ্ছি না, ট্যাক্সও দিচ্ছি না, কাজেই এখন এই কাভারেজটা তো বাড়াতে হবে। কিভাবে বাড়বে? আমাদের এখন যেখানে আমরা দেখি যে চাকরি ক্ষেত্রে কাউকে নিয়োগ দিলে পরে এখনও চুক্তিপত্র ঠিক মতো দেই না আমরা, কোনো পেরোল থাকে না। তো কাজেই বেসিক ডকুমেন্টেশনের যেখানে অভাব, যেখানে অর্থনীতি এখনও ইনফর্মাল থেকে ফর্মালে যে ট্রানজিশনটা এটা
খুব আর্লি স্টেজে আছে, এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে কাজে এই কাভারেজটা বাড়াতে হলে আমাদের অর্থনীতিকে আরও ফর্মালাইজ করতে হবে। আচ্ছা, তারপরেও এখানে আমি দেখছি যে অটোমেশনের একটা কথা উঠছে, এবং অটোমেশনের ফলে আমরা আশা করতে পারি যে কিছু কাভারেজও বাড়বে এবং আদায় বাড়বে, এফিশিয়েন্সি বাড়বে। ফ্ল্যাট রেটের কথা বলা হচ্ছে, সেখানে এটা নিয়ে যেটা হয় আসলে যে আপনি এখানে হোয়াট আর ইয়োর চয়েসেস, আপনি যদি ফ্ল্যাট রেট না রাখেন, আপনি যদি এটাকে বিভিন্ন স্ল্যাবে বিভক্ত করে দেন, তাহলে এখানে ডিসক্রিশনারি ক্ষমতাটা আপনি কাউকে না কাউকে দিয়ে দিচ্ছেন। তো আমরা জানি যে এই গভর্নেন্স বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং আদায়ের ক্ষেত্রে এই গভর্নেন্স ইস্যুটাই কিন্তু আমার মনে হয় একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তো কাজেই আমাদের আসলে সেভাবেও কিন্তু দেখতে হবে, ইন অপারেশনাল টার্মস এটা কিভাবে আসলে আমরা আরও আধুনিকায়ন করতে পারি, এবং আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো সেগুলো কীভাবে আমরা অর্জন করতে পারি। যে ক্ষুদ্র যে ব্যবসায়ী যাদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু গভর্নেন্স প্রবলেম। এটা ইন প্রিন্সিপাল ভ্যাট একটা ভালো ব্যবস্থা। এখানে আমি কোনো কোনো দ্রব্যের জন্য ভ্যাট কমাবো কিনা বা আদৌ রাখবো কিনা সেটা একটা রাজনৈতিক অর্থনৈতিক একটা বিচার। সেখানে একটা যুক্তি থাকতেও পারে যে যেগুলো ইসেনশিয়াল দ্রব্য, গরিব মানুষের দ্রব্য যেগুলো, সেগুলো আমি হ্যাঁ ভ্যাট কম রাখলাম অথবা রাখলাম না, বা সেটা আমরা অন্যভাবে বলতে পারি যে ঠিক আছে ভ্যাট দিল, কিন্তু যারা খুবই দরিদ্র তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করলাম। কাজে এটা বিভিন্নভাবে আমরা দেখতে পারি, কিন্তু ওই জিনিসটা যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে উপর যে একটা বোঝা হবে, কারণ হিসেব নিকেশ রাখতে হবে। ইন প্রিন্সিপাল ভ্যাট ভালো, এবং এটা একটা ফ্ল্যাট রেট হওয়াটা আমার গভর্নেন্সের জন্য ভালো, এটা ইমপ্লিমেন্টেশনের জন্য ভালো। কিন্তু যে প্রসঙ্গটা ওঠে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যাদের কাগজপত্র নাই, হিসেব নিকেশ নাই, তাদের জন্য আসলেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। এটা কীভাবে তাহলে ইমপ্লিমেন্টেড হবে? তো সেখানে আমার মনে হয় একটা প্রস্তুতি পর্ব খুব প্রয়োজন, এবং সেই প্রস্তুতি পর্বতে আমার ট্রেনিং প্রয়োজন। এটা এই যে হিসাবগুলো কীভাবে সংরক্ষিত করতে হবে, কিভাবে এগুলো তখন আমরা ভ্যাট রেয়াতের জন্য অ্যাপ্লাই করতে পারবো ইত্যাদি, এই পুরো জিনিসটা। কিন্তু স্যার এই বিষয়টি তো অনেক দিন ধরেই আলোচনায় আছে, প্রায় 1 বছর ধরে। এটা 1 বছর আগেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল, এটি 1 বছর পেছানো হয়েছে। তো এর মধ্যেও কি যদি ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি চেষ্টা করতো, তাহলে কি সম্ভব ছিল যে এই কাগজপত্রগুলো তারা ঠিক করে ফেলতে? তো না, এটা অটোমেটিকলি তো হবার কথা না। এখানে তো কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে যে এই জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দিতে হবে, একটা ট্রেনিংয়ের মধ্যে আসেন, তাই না? এখানে একটা সিস্টেম আমাকে, এটা সম্ভবত এনবিআরেরই এটা দায়িত্ব যে একটা ব্যবস্থাপনা এখানে রাখা, যার মাধ্যমে আমি পর্যায়ক্রমে যারা যারা ইচ্ছুক তাদেরকে আমি এই ট্রেনিংটা দিতে পারি। কাজে এটা না হলে আমার পক্ষে তো এটা অসম্ভব ধরতে গেলে এটা আদায় করা। আর তখন যেটা হবে যে জুলুম হতে পারে, অথবা অনাদায়ও হতে পারে, অথবা এখানে আবার সেই একই অভিযোগগুলো উঠবে যে ডিসক্রিশনারি ক্ষমতা, আমি কারোর থেকে নিলাম না, কী হারে নিলাম, হিসেবটা কীভাবে করলাম, এই পুরো জিনিসগুলো তখন একটু জটিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি মনে করি এখানে একটা আশঙ্কা বিরাজ করছে যারা ছোট ব্যবসায়ী তাদের মধ্যে, যে একটা আশঙ্কা, একটা অজানা ভয় এখানে হয়তো কাজ করছে, এবং এটা দূর করতে হবে। দিস ইজ দ্য ইস্যু। এখানে ভ্যাট আসলে ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে আমার একটা সুষ্ঠুভাবে এই জিনিসটা আমি কিভাবে ইন্ট্রোডিউস করব। রাজস্ব বোর্ডে একটা বড়, আমার মনে হয় সেটাই, সেই দিকটায় অ্যাটেনশন আসলে দিলে পরে আমার মনে হয় যে জনমনে এই আশঙ্কাগুলো দূর হতে পারে। আচ্ছা স্যার, আরেকটি বিষয় যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বাজেটে। তো এবার বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, মেট্রো রেলও আছে। তো এই বিষয়ে 9টি প্রকল্প নিয়ে আলাদা একটা বাজেটও অর্থমন্ত্রী বলেছেন যে করবেন। তো আমাদের এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়াটা কিন্তু এক ধরনের বড় দুর্বলতা বাজেটে। এবছর 10 মাসে মাত্র 51% বাস্তবায়ন করা গেছে। তো আমরা আগামী অর্থ বছরে আসলে কি পরামর্শ আপনার? এটা তো পরামর্শ তো এটা অনেক দিন থেকেই
সবাই যেটা দিচ্ছে সেটাই, এখানে নতুন কিছু বলার নেই, এক্সেপ্ট যে এখানে আমাদের ইমপ্লিমেন্টেশন আরও আরও ভালো করতে হলে যে সংস্কারগুলোর কথা আমরা সবসময় বলি সেগুলোর দিকে নজর দিতে হবে এবং আসলে করতে হবে। কারণ আমার মনে হয় না যে এই বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচে এবং এক্সিস্টিং যে আমাদের কাঠামোগত সমস্যাগুলো আছে সেগুলোকে মাথায় না রেখে যদি আমরা এগোই তাহলে এটা হবে না। আসলে আমরা এইভাবেই চলতে থাকবো, বিজনেস অ্যাজ ইউজুয়াল হলে আমরা এইরকমই হারেই চলতে থাকবো। কাজেই এটা আর কতদিন আমরা বজায় রাখতে পারি? সেটাই। তো এই পর্যায়ে আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।